স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শিশু অধিকারের রকমারি ঘাটতি সামনে আসছে। এর জন্য কখনো দায়ী দারিদ্র্য, কখনো দায় দিতে হচ্ছে জনসাধারণের অসচেতনতা। আইনের রক্ষকদের উদাসীনতা, অসাধু আচরণে অনেক সময় শিশুর জীবন অনিরাপদ করে তোলে। শিশুর অধিকার নিশ্চিতে আমাদের সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ কর্ম এখন পর্যাপ্ত আশা জাগা নিয়ে আনা। অবাধ তথ্য প্রবাহের ইতিবাচক বদল যেমন আনছে, আবার কিছু ক্ষেত্রে মিলছে নেতিবাচক চিত্র। এসব নিয়ে আজকের আলোচনা আজ যে শিশু। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং মনোবিদ ডক্টর মেহতাব খান। স্বাগত আপনাদের। আমরা গত বেশ কিছুদিন যাবতীয়, হয়তো এটা ইদানিং আমাদের বেশি চোখে পড়ছে তা না, ঘটনাগুলি বেশি ঘটছে দেশে। রাজন রাকিবের মতো ঘটনাগুলি, সারা বিশ্বে আয়লানের মতো ঘটনা, কিন্তু শিশুদের যে নিরাপদহীনতা সেই কথাটাকে আরও বেশি করে এখন আমাদের সামনে নিয়ে আসছে। এটা হঠাৎ করে হয়নি। এরকম একটা যখন একাধারে ঘটনাগুলি ঘটে তখন বোঝা যায় যে নিশ্চয়ই কোথাও একটা দুর্বলতা সমাজের ভেতরেই বাসা বেঁধেছে। আমরা একটু জানতে চাই যে শিশুদের যে এই যে ঝুঁকির মধ্যে, যে ঝুঁকিটা দিন দিন বাড়তে দেখছি আমরা, এইটি আসলে কি কারণে হচ্ছে বা কোনো ধরনের সূত্র আছে কিনা আমাদের সামনে? একটা সমাজ যখন বিবর্তনের মধ্য দিয়ে যায়, আমরা ধরেন একটা বিবর্তনের মধ্যেই আছি, আমরা গণতন্ত্রায়নের প্রক্রিয়ার মধ্যে আছি, আমাদের দেশটা উন্নয়নের প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। বিবর্তনের ধারায় কিছু কিছু জায়গায় সমাজ হোঁচট খেয়ে যায় যদি সেখানে এক ধরনের দুর্বলতা থাকে মূলে গোড়ায়। যেমন আমাদের একটা প্রধান দুর্বলতা, আমাদের বিশাল একটা জনগোষ্ঠীর মধ্যে লেখাপড়ার অভাব রয়েছে, সচেতনতার অভাব রয়েছে, কিন্তু তারা অজ্ঞ নয়। এই কথাটা আমি আগেই বলে নিব। তারা কিন্তু একজন গ্রামের একজন কৃষক আমাদের তথাকথিত শিক্ষিত জনগোষ্ঠীর চেয়ে অনেক বেশি তার জ্ঞান অনেক বেশি আছে, সেটা না, কিন্তু লেখাপড়া না জানার কারণে তারা অনেক বেশি নানাভাবে এক্সপ্লয়েটেড হয়, যেটা বলবো সেটা একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা যেটা আছে, আমরা তো একটা বিশ্বায়নের মধ্যেও আছি। এই যে আকাশ সংস্কৃতির একটা প্রভাব গ্রামে গঞ্জে চলে গেছে। এখন তো মোবাইল ফোনের টেকনোলজিটা, এটাই তথ্য প্রযুক্তির একটা বিশাল অবদান আমাদের কাছে আসছে, কিন্তু তার সাথে করে এটার অপব্যবহার, এটাও মানুষকে নানাভাবে অন্যরকমভাবে উৎসাহিত করছে যে নেতিবাচক কার্যক্রমে এবং নানা ধরনের ক্রিমিনাল কার্যক্রম করতে গিয়ে। সেটা আমরা দেখি, অতি সম্প্রতি তো দেখলাম শিশুরাই সহপাঠীকে হত্যা করেছে এই যে হিন্দি সিনেমা দেখে অথবা হিন্দি ফিল্মের এইসব ধারা দেখে। এগুলো নেতিবাচক প্রভাব তো পড়ছেই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এখন যেটা হয়ে গেছে, আমরা ক্রমাগত ছুটছি, মনে হচ্ছে যেন জিপিএ 5-এর পিছনে। পুরো জিপিএ 5 পাওয়াটাই জীবনের লক্ষ্য। আমরা নৈতিকতা শিখছি কিনা, বাচ্চারা সেটা শিখছে কিনা, জ্ঞানের ভান্ডার তার কতখানি সমৃদ্ধ হচ্ছে, সে আসলেও জানছে কিনা জীবন সম্পর্কে, মূল্যবোধ সম্পর্কে, সেটার চেয়ে বড় হয়ে গেছে পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। একদম পঞ্চম শ্রেণীর সমাপনী থেকে শুরু করে এই যে কতগুলো জিনিস আমাদের যন্ত্রের মতো আমাদের শিশুদেরকে গ্রাস করছে। পড়ালেখার সময় নাই, তার বিকাশের যে মনস্তাত্ত্বিক বিকাশ, আমাদের মনোবিজ্ঞানী অনেক বেশি বলতে পারবেন আপা, কিন্তু এই বিকাশের জায়গাটাও আমরা রুদ্ধ করে দিচ্ছি। ফলে যেটা হচ্ছে, এই যে শিশুদের মধ্যে যেরকম এক ধরনের মূল্যবোধহীনতা গড়ে উঠছে, সেই শিশু যখন বড় হচ্ছে সে আবার ওর মধ্য দিয়েই এক ধরনের নেতিবাচক মনোভাব নিয়ে বড় হচ্ছে। বড় হওয়ার পরে সমাজে এখন যেটা দাঁড়িয়েছে, যে আমরা ক্রমাগত দেখছি সাধারণ মানুষ, এই যে রাজনের কথাটা আপনি বললেন, কত মানুষ দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করলো না। আমাদের ব্লগার হত্যা করার সময় যে খুন করলো, তাদেরকে কিন্তু খুনিদেরকে ধরতে সাধারণ মানুষ এগিয়ে আসলো না, আসলেন একজন বৃহন্নলা মানুষ। তো এই যে সমাজের মধ্যে একটা মূল্যবোধের অবক্ষয় কিন্তু ঘটছে। আমরা মেহতাব খানমের কাছে এইখানে একটু যাব যে শিশুরা অবশ্যই সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ তাদের আত্মরক্ষার সামর্থ্যই কম।
সেই জায়গাটি থেকেই তাদের প্রতি মানুষের যেটা সামাজিক রক্ষা, সেই রক্ষাটা বেশি হওয়ার কথা। কিন্তু রাশেদা আপা এখন যে কথাটি বললেন, রাজনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সেটা ভিডিও ফুটেজ আমাদের নাড়া দিয়ে গেছে। কিন্তু এই যে শিশুদের ঝুঁকিটা একটা শ্রেণী এটার যে সুযোগটা নিচ্ছে, তাদের সামর্থ্যের অভাবটা, সেই সুযোগটা নেওয়ার প্রবণতাটা এখন বেড়েছে। এইটি কি কোনো ধরনের মানে মানসিক মানে সমাজের মানসিক কোনো অবস্থান কিনা, কি ধরনের বার্তা আমরা পাচ্ছি, বা আপনারা এটাকে কিভাবে দেখছেন? আর মানে যেখানে লোকজন দাঁড়িয়ে আছে, প্রতিবাদ করছে না বা দৌড়ে আসছে না, সেই জায়গা থেকে আমি যেটা চিন্তা করি যে মানুষের মধ্যে না কেমন একটা স্থবিরতা এসে গেছে। কারণ আমি যে রিপোর্ট করব একটা ঘটনা বা আমি যে যাব, আমরা কিন্তু সবসময় আমাদের নিরাপত্তার কথা ভাবছি। আমার মনে হয় শিশুরা তো নিরাপদ নয়ই, আমরা যারা বড়রা আছি আমরাও কিন্তু সবসময় একটা অনিরাপত্তার মধ্যে, আমার মনে হয় যে অনেকেই বলবেন যে আমরা কিন্তু নিরাপদ বোধ করছি না, রাস্তাঘাটে কোথাও নিরাপদ বোধ করছি না। কারণ আমি যে একটা অন্যায়ের প্রতিবাদ করব, প্রতিবাদ করে আমি ঠিক থাকবো কিনা, এই চিন্তাটা আমার মনে হয় মানুষের ভেতরে খুব ঢুকে গেছে। সবাই কিন্তু নিজের কথা ভাবছি আমরা, আত্মকেন্দ্রিকতাও এটার একটা কারণ। আগের মতো সমষ্টিগত চিন্তা থেকে আমরা কিন্তু আত্মকেন্দ্রিক চিন্তায় চলে গেছি। সেটা একটা সামাজিক পরিবর্তন। যেটা আকাশ সংস্কৃতির কথা আপা বললেন, যে আকাশ সংস্কৃতি তো বাস্তবতা, কিন্তু এই বাস্তবতার জন্য কিন্তু একটা রাষ্ট্রের একটা প্রস্তুতি দরকার, সমাজের একটা প্রস্তুতি দরকার, শিক্ষা ব্যবস্থার একটা প্রস্তুতি দরকার। আমাদের কাছে হঠাৎ করে সব চলে এলো, কিন্তু আমাদের হাতের মুঠোয় সব চলে এলো, কিন্তু আমরা কি তৈরি ছিলাম এত কিছুর জন্য? আমাদের কিন্তু আজ থেকে 20 বছর পরে কি হবে সেটার কিন্তু সুদূর প্রসারী চিন্তাগুলো থাকা উচিত। তা না হলে কোনো রাষ্ট্র, কোনো সমাজ কিন্তু এগোতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থায়ও আমরা সেই জিনিসগুলো আগে থেকে কিন্তু চিন্তা করা দরকার, যে আজকে যে শিশুটি 1 বছরের, সে কিন্তু আগামী 20 বছর পরে 21 বছরের শিশু হবে। 21 বছর পরে এই দেশটি কোথায় যাবে? কারণ এটা বিশ্বায়নের যুগ এখন, তাই না? কাজে বিশ্বে যা কিছু মানে প্রোগ্রেস হচ্ছে বা যা কিছু এগিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশও তো পিছিয়ে থাকবে না। তো তারা কিন্তু হাতের মুঠোয় সব পেয়ে যাবে। তাহলে এই জনগোষ্ঠীকে আমরা কি করে তৈরি করব? যেটা আমরা উন্নত বিশ্বে আমরা দেখি যে 20 বছর পরে একটি শহরের কি রকম হওয়া, শহরের চিত্র কি রকম হওয়া উচিত, কোথায় থানা হওয়া উচিত, কোথায় পোস্ট অফিস হওয়া উচিত, কোথায় স্কুল হওয়া উচিত, কোথায় পার্ক হওয়া উচিত, সবকিছু কিন্তু পরিকল্পনা থাকে। আমাদের দেশের তো আসলে, আমি এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, কিন্তু আমাদের কোথাও কোনো, কিন্তু আমরা 20 বছর পরের বাংলাদেশ দেখতে পাচ্ছি না, 40 বছর পরের বাংলাদেশ কোথাও দেখছি না। আমরা শুধু অর্থনীতির কথা চিন্তা করছি। আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হতে চাচ্ছি বা মধ্যম আয়ের দেশ হতে চাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে সামাজিক এবং মানসিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে অবহেলিত থেকে গেছে। এই যে যারা হত্যা করেছে, শিশুদেরকে পিটাচ্ছে, হত্যা করছে, এখানে কিন্তু একটা ট্রেন্ড লক্ষ্য করা যায় যে সবাই কিন্তু দরিদ্র জনগোষ্ঠী থেকে আসা বেশিরভাগ, এবং তারা সবাই শিশু এবং শ্রমজীবী শিশু। এখানে কিন্তু একটা ট্রেন্ড আছে, এবং আমি জানি না মিডিয়াতে আমরা এসব খবর বেশি দিচ্ছি বলে কি এগুলো ঘটনা বেশি হচ্ছে, নাকি আসলেই মানুষ খুব সহিংস হয়ে গেছে। সেটা আমারও মনে হয় কিছুটা সহিংসতা আমরা আমাদের ভেতরে চলে গেছে, সেটা কারণ হয়তো আরো অনেক বড় করে ব্যাখ্যা করার আছে। কিন্তু আমি কিন্তু এটাও প্রশ্ন করছি যে আমরা কি মিডিয়াতে এগুলো বেশি হচ্ছে বলে বেশি দেখছি, নাকি মিডিয়াতে বেশি দেখানো হচ্ছে বলে বেশি হচ্ছে, নাকি আসলে এখন রিপোর্ট করার সুযোগ বেশি হয়েছে বলে আমরা বেশি জানতে পারছি? এটা একটা প্রশ্ন। এটা অবশ্যই গবেষণার প্রয়োজন আছে, কারণ অনেক সময় এটি হয় যে একই ধরনের ঘটনা হয়তো ঘটে গিয়েছে, এটা একজন রিপোর্টার চিন্তা করবে যে এটা হয়তো খুব একটা নিউজ হবে না, কিন্তু যখন দেখবে যে গতকালকেই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে দেয়া হয়েছে মিডিয়াতে, তখন কিন্তু ওই রকম আরেকটা ঘটনা সে খুঁজবে, অথবা পেলে সেটা বেশি করে দেয়ার চেষ্টা করবে। ফলে ওইখানে হয়তো একটা কাজ করে সাবকনশিয়াসলি। তা না হলে তো একই ধরনের ঘটনা যখন দিল্লিতে বাসে ধর্ষণের ঘটনা ঘটে, তখন মানিকগঞ্জেও ঘটে, সাউথ আফ্রিকাতেও ঘটে, এটা তো হওয়ার কথা না। নিশ্চয়ই এই ঘটনাগুলি সবসময় ঘটছে, কিন্তু ওইটা আমাদের ইম্পর্টেন্সের ভিতরে, ওইটা নিউজ ভ্যালুর দিক থেকে এগিয়ে থাকে না হয়তো। হ্যাঁ, কিন্তু আবার এটাও কিন্তু চিন্তা করার বিষয় আছে যে মানুষের মধ্যে তো একটা সহিংসতা আছে, তো এটা কিন্তু মানুষের মধ্যে একটা আদিসত্তার মধ্যে থাকে, তার মধ্যে প্রবৃত্তি থাকে। এই প্রবৃত্তিটা কিছুটা জাগ্রত হয় কিনা এটা অবশ্যই গবেষণার দাবি রাখে, কিন্তু আমি কিন্তু মানে গবেষক হিসেবে চিন্তা করব এই বিষয়টা, যে এটা গবেষণা করা দরকার। যে কারণ আত্মহত্যার ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যখন আত্মহত্যার খবরগুলো বেশি প্রকাশিত হয়েছে, প্রতিটি দেশে কিন্তু আত্মহত্যার রেট বেড়ে গেছে। তো
তো এই জায়গাগুলো মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স, পজিটিভ নেগেটিভ, মিডিয়া অনেক ভালো কাজ করছে বাংলাদেশে। আমরা মানে অনেক কিছু জানতে পারছি মিডিয়ার কল্যাণে, যেগুলো আমরা জানতে পারতাম না হয়তো। অনেক কিছু অনিয়ম, অনাচার, অবিচার অনেক কিছু আমরা চোখের সামনে চলে আসছে, যেটা মিডিয়ার অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন পাওয়ার যোগ্য। একই সাথে কিন্তু মিডিয়ার কিছু গাইডলাইনও বোধহয় আমার মনে চিন্তা করা দরকার, যে আমরা এই অপ্রকৃতস্থ মানুষের মধ্যে যে প্রবৃত্তিগুলো, সেগুলোকে আবার একটু উস্কে দেওয়া হচ্ছে কিনা এগুলো দেখানোর মাধ্যমে, এই বিষয়টি বোধহয় একটু মাথায় রাখা দরকার। আপা, আমরা এই বিষয়টি নিয়ে ফিরে আসব একটা বিরতির পরে, দেখার জন্য যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেখানে নতুনরা জানবে যে এই বিষয়গুলি কিভাবে সে বাস্তব ক্ষেত্রে মোকাবেলা করবে, তার আচরণটা কি হওয়া দরকার, সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের এর উপস্থিতি আছে কিনা, যে একটা ক্রাইমকে সে কিভাবে মোকাবেলা করবে, অথবা তার স্টেট অফ মাইন্ড যদি ক্রিমিনাল পোর্শনটা বেশি হয়ে যায়, সতেজ হয়ে যায়, তখন সে কি করবে, এই জিনিসগুলি আমরা খুব বেশি দেওয়ার চেষ্টা করি কিনা। একটা বিরতির পর ফিরে আসছি। আজকের বাংলাদেশে যাচ্ছে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন আজকের বাংলাদেশ। রাশিদ আক্তার চৌধুরী, এই যে শিক্ষা ব্যবস্থায় এই ধরনের পরিস্থিতিতে, বিশেষ করে ধরেন একটা শিশু নির্যাতনের শিকার হচ্ছে, তারা অবহেলার শিকার হচ্ছে, এই বিষয়গুলি যেন না হয় সেইটি দেখার জন্য আমরা যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কোনো ধরনের উদ্যোগ আছে কিনা? শিক্ষা ব্যবস্থাটা তো অনেক বড় জিনিস, সেটা শিক্ষা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক সব কিছু কাভার করে শিক্ষা ব্যবস্থার মধ্যে। তো আমি এই জায়গাটাতে একটা বিষয়ে খুব সুস্পষ্ট আমাদের চিন্তা ভাবনা থাকা উচিত, যে একটা শিশুর কথা যদি আমরা চিন্তা করি, বা শিক্ষার্থী, শিশু বলতে কিন্তু 18 বছর পর্যন্ত যদি আমরা ধরি, শিশু নীতি, চাইল্ড রাইটস কনভেনশন, সেটা যদি ধরি, তাহলে 18 বছর বয়স পর্যন্ত একটা শিশুর, আপা অনেক ভালো বলতে পারবেন, 3 বছরের শিশুর ধারণ ক্ষমতা আর 10 বছরের শিশুর ধারণ ক্ষমতা আর 18 বছরের ধারণ ক্ষমতা যে নেয়ার, এই তার জ্ঞানটাকে নেয়ার, এটাকে যেটা বলে ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, তার বেড়ে ওঠার মতো করে। সেখানে আমরা যদি পাঠ্যপুস্তকের মধ্যে এই ধরনের জিনিস দেই প্রাথমিক পর্যায়ে, এমনকি মাধ্যমিকেও, আমি মনে করি একজন শিক্ষাকর্মী হিসেবে যে সেটা এমনভাবে দেয়া উচিত যে সেটা তার, এমনকি আত্মরক্ষার বিষয়টাও দেওয়া উচিত না, কারণ তার জানা উচিত বরং নৈতিক মূল্যবোধের দিয়ে সে কিভাবে অন্য মানুষকে রক্ষা করবে, সে কিভাবে মাস্তান ঠেকাবে। এটা যদি শুরু থেকেই তাকে দেয়, এটা তার মনস্তত্ত্বের উপর অন্যরকম প্রভাব ফেলতে পারে। সেই জন্য এই বিষয়গুলা, একদিকে প্যাডাগজি বলা হয় যেটাকে, শিক্ষার দর্শন যেটাকে বলা হয়, শিক্ষাক্রম, আর শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা নেয়ার মতো কি নিতে পারবে তারা, সেখানে আমি মনে করি অনেক বেশি প্রয়োজন। আপনি শিক্ষা ব্যবস্থা যখন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিজেদের যে দায় দায়িত্বগুলো থাকে, শিক্ষার্থীদেরকে মানুষ করে তোলা, তাদের খালি পরীক্ষার পিছনে ছুটে চলা না, গাইড বইয়ের পিছনে ছুটে চলা না, নৈতিক মূল্যবোধ শেখা। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা কিন্তু যখন ছোট ছিলাম আমরা কিন্তু পড়েছি এই যে সুবচন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, এগুলো কিন্তু আজকাল নেই আমাদের। এই যে বলতে বলতে, শুনতে শুনতে, শিক্ষক শেখাতে শেখাতে এটা আমাদের মাথার মধ্যে এটা চলে আসে। এই জিনিসগুলো আজকাল অনেক বেশি স্থান দখল করে নিয়েছে, গাইড বই ইত্যাদি, যেগুলোর মধ্যে শুধুমাত্র লেখাপড়ায় পরীক্ষা পাশের বিষয় আছে, কিন্তু যেটা নেই সেটা হলো আসলেও মূল্যবোধ। সেখানে ধরেন শিক্ষা প্রতিষ্ঠানে হলো না, ব্যবস্থার মধ্যে পেলাম না, পরিবার কিছুক্ষণ আগেই বলছিলেন যে আমাদের পরিবারগুলো তো ছোট হয়ে এসছে, আমাদের একদম এমনভাবে পরিবার সবাই ব্যস্ত, ছুটছে সবাই জীবন জীবিকার তাগিদে। গ্রামে গঞ্জেও মা বাবা কতটুকু সময় দিতে পারেন, নানি দাদি আগে যারা বাচ্চারা শিখতো কতটুকু সময় দিতে পারেন। কাজে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা বিচ্ছিন্নভাবে ওইভাবে দেখতে পারবো না। ব্যবস্থাটা, প্রতিষ্ঠান, আমাদের শিক্ষার উপকরণ থেকে শুরু করে কিভাবে শিক্ষকরা আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, আমাদের শিক্ষকরাই তো শিশু নির্যাতন করে থাকেন তাদের শিক্ষার্থীদের। অনেক সময় তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আমাদের কিন্তু আইনও আছে,
আদালতের নির্দেশনা আছে যে মারধর করা যাবে না শিশুদের। আমরা তো দেখতে পাচ্ছি ঘটে চলেছে, এবং সেখানে অভিভাবকরাই বলে থাকেন না মারলে মানুষ হবে কি করে। কিন্তু এভাবে মারলে যে এই শিশুটির মনস্তত্ত্ব কিভাবে গড়ে উঠবে সেটা তো সবাই যে কেউই ধারণা করতে পারে। আপা, এই যে শিশুদের প্রতি নির্যাতন এটি নানান পর্যায়ে হয়। ধরেন শ্রমজীবী শিশুরা একভাবে নির্যাতনের শিকার হয়, সেটা ঘরের মধ্যে হয়, আমরা সেটি দেখি, ঘরের বাইরে হয়। আবার একই সঙ্গে কিন্তু যারা স্কুলে যাচ্ছেন তাদেরও ভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে, সেটা বুঝে অনেক সময় হয়তো বাবা মা ভালো চান বলে যে একে ভালো ছাত্র করতে হবে, শিক্ষিত করতে হবে, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেখানে আমাদের দৃষ্টিভঙ্গির কোথাও কোনো দুর্বলতা কি আপনাদের মনে হয় যে এটা শিশুর মানসিকভাবে বেড়ে ওঠার জন্য এবং সমাজের অন্যদেরও বা সে যখন শিশু থেকে বড় হবে, বড় মানুষ হবে, তখন শিশুর প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কি হবে সেটি করে তোলার ক্ষেত্রে একটা মানে কি বলা যায় সম্পূর্ণ অ্যাপ্রোচ আছে কিনা, সামগ্রিক? হ্যাঁ, না, যেটা হয় যে আজকে যে শিশু সে তো 20 বছর পরে একজন প্রাপ্তবয়স্ক হচ্ছে, তাই না? তো এই যে মানে এই যে শিশুটি একটা গৃহে বড় হচ্ছে, তারপর সে বিদ্যালয়ে যাচ্ছে, তারপর সে মহাবিদ্যালয়ে যাচ্ছে, এভাবে তার জীবনটা এগোচ্ছে যদি সে লেখাপড়ার জায়গাতে থাকে। এখন প্রথম শুরু হচ্ছে কিন্তু ঘর থেকে। মানে আমি যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি, আমি পরিবারগুলোকে আমি দেখি তাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটা, আমি প্রাইভেটলিও তাদের সঙ্গে কথা হয় আমার। তো যেটা হয় যে আমি পরিবারের মধ্যে কিন্তু প্রচুর সহিংসতার খবর পাচ্ছি। তো সেখানে কিন্তু একদম 1 বছরের শিশুও কিন্তু তার আগে থেকে কিন্তু বুঝতে পারছে যে পরিবারে কি ঘটছে। সে যখন সহিংসতার মধ্যে বড় হয়, তার সঙ্গে সহিংসতা হচ্ছে, কাদের উপরে সহিংসতা হচ্ছে? যারা দুর্বল। আমাদের দেশে কারা দুর্বল? দরিদ্র জনগোষ্ঠী, নারী এবং শিশু, তাই তো? তাহলে এই যে সে ঘরে যখন আছে, সে তখন শিশু ছোটবেলাতে, তার উপরেও নির্যাতন হচ্ছে। কারণ আপা বললেন যে মারা ছাড়া বাচ্চা মানুষ হবে না, এটা আমাদের একদম ভেতরে আমরা ঢুকিয়ে নিয়েছি যে না মারলে মানুষ হয় না। ইনফ্যাক্ট মানুষ বলতে আমরা কি বুঝি সেটাও বোধহয় আমরা জানি না, মানুষের সংজ্ঞাটাও বোধহয় আরো পরিষ্কার করা উচিত। তো এটা আমাদের ভেতরে আছে। তারপরে হচ্ছে যে সে কিন্তু তাকে মারা হচ্ছে এবং সে কিন্তু তার মাকেও নির্যাতিত হতে দেখছে। কারণ আমরা জানি 87% মহিলা গৃহে নির্যাতিত হচ্ছেন, নিজের ঘরে। শিশুটি তো সেটা দেখছে, কাজে এই শিশুই কিন্তু বড় হয়ে এই রাজনদের মতো শিশুদেরকে মারছে বড় হয়ে যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে। কারণ তার সহিংসতা ওই সময় কিন্তু অনেকটাই সে ভেতরে ঢুকিয়ে ফেলেছে। তারপর যখন বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে আমি একটু বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকাই, আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? মাদ্রাসা শিক্ষা, ইংরেজি মাধ্যম শিক্ষা, ইংরেজি মাধ্যম ছাড়া এমনি প্রাইভেট শিক্ষা, ইংরেজি বাংলা, আবার বাংলা মাধ্যমেও আবার ইংরেজি স্ট্রিমটা মেইন স্ট্রিমে যারা করছে তারা আবার ইংরেজি পড়ছে। তো এই যে একটা জগা খিচুড়ি অবস্থা, এখানেও কোনো রকম কিন্তু কারোর সঙ্গে কারোর কোঅর্ডিনেশন নাই। এবং যারা প্রাথমিক শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের দিকে যদি একটু তাকাই, কিংবা যারা প্রাইভেট স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াচ্ছে, তাদের ট্রেনিং এর ব্যবস্থাটা কি, সেটার দিকে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত। তারা কি আসলে শিশু বান্ধব হতে পারছেন শিক্ষকরা? সেখানে কিন্তু তাদেরকে পুরোপুরি কিন্তু নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। এই যে হাইকোর্ট একটা আইন করে দিল যে শিশুদেরকে মারা যাবে না, কিন্তু শিক্ষকদেরকে কি আমরা প্রস্তুত করেছিলাম? শিক্ষকদের কিন্তু কোনো রকম আর কোনো অল্টারনেটিভ বিকল্প পন্থা দেওয়া হয়নি যে ক্লাসরুম একটা 100 জন 200 জন শিশুর ক্লাস একজন শিক্ষক কি করে ম্যানেজ করবেন। এবং শিক্ষককে আমরা বেতন কত দিচ্ছি? প্রাথমিক শিক্ষা স্তরে আপাত ভালো করে জানবেন তারা কত বেতন পায়, তাদের জীবন মানটা কেমন, তাদের কাছ থেকে আমরা কি আশা করব? তারা তো নিজেরাই ধুকে ধুকে মারা যাচ্ছেন। তারা কি করে একটি সুন্দর শিশু বড় করবেন, একটা বিকশিত শিশু বড় করবেন? যেটা 1400 সালে ইউরোপে বলা হয়েছিল যে আমরা একটা কুড়ি পাবো, যখন আমার স্কুলে বাচ্চাটা আসে সে একটা কুড়ি অবস্থায় থাকে, তাকে আমরা একটা ফুটন্ত ফুল বানাবো যার প্রতিটি পাপড়ি হবে সতেজ। এখন আমরা সেই কুড়িটাকে যখন পাচ্ছি, ও তো ফুল ফুটে বেরোচ্ছেই না, বরং ফুলটা আরো পোকা হয়ে আরো বেশি মানে দুমড়ে মুচড়ে গিয়ে ফুলটা ঝরে যাচ্ছে। আমার মনে হয় আমরা কিন্তু সুন্দর মানুষ বানাতে পারছি না যদি আমরা প্রাথমিক শিক্ষা স্তরে কোনো পরিবর্তন না আনি। সেদিন প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন যে শিশুদের উপরে ভীষণ চাপ পড়ছে, এত বই নিয়ে ওরা স্কুলে যাচ্ছে। কিন্তু আমি প্রধানমন্ত্রী মহোদয়ের কাছেও আমি একটা আবেদন রাখতে চাই যে আমরা প্রাথমিক স্তরে আমাদের বোধহয় একটু দেখা উচিত যে আমাদের শিক্ষকদেরকে আমরা কি দিচ্ছি। শিক্ষকদের মধ্যেও কিন্তু পরিবর্তন আনতে হবে, তাদের মানসিক পরিবর্তন আনতে হবে, তাদের পজিটিভ ডিসিপ্লিন শিখতে হবে,
শিশুদেরকে ভালোবাসতে হবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই স্তরটি, সেই শিক্ষকদের কিন্তু আলাদা করে নজর দিতে হবে। তাদের জন্য প্রশিক্ষণটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ আমি মনে করি ভীষণ দরকার। আপা, মানে মানুষের যেটা আমরা খুব আপনার কাছ থেকেই জানতে চাই যে মানুষের যে গঠন বেড়ে ওঠা সেটার ক্ষেত্রে প্রাথমিকের যে স্তরটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে তার ব্যক্তিত্বটা বিকশিত হয় বা স্থায়ী একটা রূপ লাভ করে। সেটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা সামগ্রিকভাবে জানি না এটা টেক্সট বুক বলবো মানে কারিকুলাম বলবো নাকি অন্য কিছু বলবো, সেটাতে কোনো প্রতিফলন আমরা দেখতে পারি না যে এই শিশুটাকে আসলে আমরা এরকম একটা মানুষ। তারপরে যেটি আপনি বলছেন যে নানান ধরনের শিক্ষা ব্যবস্থায় তো নানান ধরনের প্রোডাক্ট চলে আসতেছে, ফলে এটা একটা ইউনিফাইড প্রোডাক্ট না, যেটা খুবই জরুরি। এই যে বিকাশের ক্ষেত্রে গুরুত্বটা দেয়া এবং সেটা যে একেবারেই অবহেলা করা হচ্ছে, সেই জিনিসটি নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এটা আসলে কতটুকু গুরুত্ব দেয়া দরকার এবং এইটি নতুন করে ভাবার প্রয়োজন আছে কিনা, কারণ আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকেই আসলে বড় একটা গলদ আমরা দেখতে পাচ্ছি। একটা বিরতির পর আবার আপনার কাছে একটু ফিরে আসবো। আজকের বাংলাদেশে যাচ্ছি আরো একটি বিরতিতে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মেহতাব খানম, যেটা জানতে বিকাশ স্তরের মানে যে স্থায়ী গঠন তার মানে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বিশেষ করে, সেই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখছি না, এটা কেন এবং এখানে কি মানে করণীয়? বিকাশের জায়গাটা যদি বলি, আমাদের অনেকগুলো বিকাশ আছে। তো যেমন আমরা যদি মোটা দাগে বলি যে প্রথমে হয়তো শারীরিক বিকাশ, তারপরে হচ্ছে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, যে আমি ইন্টেলেকচুয়ালি কিভাবে ডেভেলপ করছি, আমার মধ্যে জ্ঞানীয় বিকাশ কি রকম হচ্ছে। আরেকটা হচ্ছে আমার সামাজিক বিকাশ, আরেকটা হচ্ছে আবেগীয় বিকাশ, আর নৈতিক বিকাশ। ওকে, এই যে সবগুলোই 5 রকম বিকাশ। নৈতিক বিকাশটা সামাজিক বিকাশের আন্ডারেই ফেলা যেতে পারে, কিন্তু আমরা আলাদা করছি এটা যেহেতু এটার ইম্পর্টেন্স অনেক আছে, আর আমরা তো নৈতিক জায়গাটাতে বারবার হোঁচট খাচ্ছি। এই যে বিকাশের জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে, আমরা মনে করছি পরীক্ষায় কত নাম্বার পাবে সেটা হচ্ছে তার কগনিটিভ জায়গাটা, কিন্তু আসলে সে সত্যি সত্যি শিখছে কিনা সেখানেও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মনে করছি যে শিশুটি অনেক নাম্বার পাচ্ছে, সে ইন্টেলেকচুয়ালি খুব বোধহয় ডেভেলপ করছে, কিন্তু আসলে সে মুখস্থ করে কোচিংয়ে যে কোনো রকমই শিখে সেখানে সে ঢেলে দিচ্ছে কিনা, আসলে কিছু ধারণ করছে কিনা পড়ার বই থেকে, সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ করা যেতে পারে সেই জায়গাটাকে। সবচেয়ে বেশি আমরা ধাক্কা খাচ্ছি বিকাশের জায়গাতে, সেটা হচ্ছে নৈতিক, সামাজিক এবং আবেগের বিকাশ। এই জায়গাটাতে তো আমরা নিজেরাই আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না, তাই না? আমার কাছে মনে হয় বাঙালি অ্যাজ এ নেশন আমাদের কিন্তু আবেগের জায়গাটাকে চিন্তা করতে হবে, যে আমরা অনেক রেগে যাচ্ছি, আর না হলে আমরা অনেক বেশি খুশি হয়ে যাচ্ছি। আমাদের কিন্তু রেজিলিয়েন্সের জায়গাটাও আমি চিন্তা করি যে আমরা এত নিচ্ছি কেন, এত অন্যায়, এত অবিচার, এত কিছু হচ্ছে সমাজে, আমরা কিন্তু নিয়ে নিচ্ছি সবকিছু। সেখানে কি আমরা অতিরিক্ত রেজিলিয়েন্ট বা অতিরিক্ত আমরা কমপ্লেসেন্ট হয়ে থাকছি যে আচ্ছা ঠিক আছে এরকমই তো হবে, আর না হলে আমরা অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি। এখানে কিন্তু কোনো ব্যালেন্স নেই, আমাদের আবেগের মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স নেই, কারণ আবেগীয় বিকাশটা আমরা বুঝিই না, আবেগের নামগুলোও জানি না। হ্যাঁ, আবেগ এবং চিন্তা যে আলাদা জিনিস সেটাও কিন্তু আমরা জানি না। যাই হোক, সেটা অনেক এই বিষয়ের মধ্যে আর না ঢুকি আমি একটা জায়গা শুধু বলবো, কিছু পরিবর্তন আমাদের পাঠ্যসূচিতে আনা হয়েছে, কিছু লাইফ স্কিলস ঢোকানো হয়েছে। যেমন 10টা লাইফ স্কিলস WHO আইডেন্টিফাই করেছে, তার মধ্যে প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম ডেভেলপমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রেজেন্টেশন, সেলফ অ্যাওয়ারনেস, এরকম 10টা লাইফ স্কিল আছে। তার থেকে কিছু কিছু অংশ কিন্তু স্কুলের পাঠ্যসূচিতে এখন দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এগুলো কিন্তু খুবই সূক্ষ্মভাবে বুঝতে হবে ব্যাপারগুলো, কারণ আবেগের বিকাশটা বোঝার মতন আমাদের শিক্ষকদের ট্রেনিং কিন্তু দেওয়া হয়নি। আমরা পাঠ্যসূচিতে পরিবর্তন আনছি, এখন ক্লাস 6 এর বইতে কিন্তু কিছু যৌন শিক্ষার ব্যাপারও ঢোকানো হয়েছে, 7 থেকে ঢোকানো হয়েছে, হ্যাঁ, বয়ঃসন্ধি বিষয়ে। এখন টিচাররা সেটা পড়াবার জন্য তৈরি কিনা। এরকমও হয় যে ধরেন আমাদের ক্লাস 9-এ যথেষ্ট ভালোভাবেই প্রজননতন্ত্র ছিল, মানে আমাদের 3টা সেকশন ছিল ধরেন, তার মধ্যে অন্তত একটা সেকশনের টিচার উনি বলেছে এটা পড়তে হবে, এখনো বলেন। তারা তো তাদের মধ্যেই সংকোচ, এবং অভিভাবকদের, হ্যাঁ, এবং অভিভাবকদের ইন্টারভিউ আমি দেখলাম অন্য একটা চ্যানেলে প্রোগ্রামে গিয়ে,
অভিভাবকদের জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এটা কিভাবে নিচ্ছেন, অভিভাবকরা ভীষণ বিরক্ত এটা নিয়ে। মানে আমরা এটার যখন কোনো দরকার ছিল কি আদৌ? কারিকুলামে এটাও যখন প্রশ্ন নতুন করছে। কিছু আমরা ইন্ট্রোডিউস করব বা আমরা অ্যাড করব, তখন কিন্তু আমাদের জনগোষ্ঠীকে তৈরি করতে হবে আগে থেকে, বাসায় বাসায় চিঠি পাঠাতে হবে যে আমরা কারিকুলামে এটা অ্যাড করছি, যেটা উন্নত বিশ্বে করা হয়, যে আমরা বাড়িতে জানাবো যে তোমার বাচ্চা কিন্তু সপ্তম শ্রেণীতে উঠলে এগুলো পড়বে, সো তুমি এই জায়গাতে তোমার কি মতামত। এবং সেখানে অভিভাবকদের একটা প্রস্তুতির দরকার ছিল, শিক্ষকদের তো অবশ্যই ট্রেনিং দেওয়া দরকার ছিল। এই যে লাইফ স্কিল ট্রেনিং, এটা কিন্তু ভীষণ একটা এক্সপিরিয়েন্সিয়াল ব্যাপার, এটা কিন্তু আমি অনুভব করে করে শিখতে হয়, এটা কিন্তু বইয়ের মানে বই পড়ে শেখার জিনিস না, এটা প্র্যাকটিস করে শেখার জিনিস। যে আমি একটা পরিস্থিতিতে পড়লে আমি নিজেকে কল্পনা করব, আমি ওই পরিস্থিতিতে পড়লে আমি কি করে আমার আবেগটাকে হ্যান্ডেল করব, আমার তো অনেক রাগ উঠবে, আমি সেই রাগটা কিভাবে দমন করব, কিভাবে সামলাবো, কিভাবে মোকাবেলা করব, আমার যদি অনেক হতাশা হয় আমি সেটা কি করে হ্যান্ডেল করব, সেটা পুরোটা এক্সপিরিয়েন্সিয়াল ট্রেনিং। এই ট্রেনিং এর ব্যাপারে বাংলাদেশে কেউ চিন্তাই করছে না। কিন্তু কাজে আমাদের শিক্ষকদের একদম নতুন করে ঢালাও ভাবে মানে নতুন করে একদম পরিবর্তন করা উচিত। শিক্ষকদের, আপা বলছিলেন যে প্রাথমিক শিক্ষকদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেই প্রশিক্ষণে কি হচ্ছে সেটাও বোধহয় আমার মনে হয় খুব ভালো করে দেখার ব্যাপার আছে। আপা, আপনার কাছে একটু এই যে প্রশিক্ষণের বিষয়টা কি আসতে চাই, কারণ আমরা এখন যে চিত্রটা সমাজে দেখছি, আগামী 10-15 বছরের মধ্যে আরো নতুন যারা 20 বছরের উপরে চলে আসবে, তাদের হয়তো মানসিক অবস্থাটা এরকমই থাকবে, কিন্তু এখন থেকে 15 বছর পরে যারা আসবে তাদের জন্য রাষ্ট্র প্রস্তুত কত হচ্ছেন, এবং বিশেষ করে এই যে শিক্ষা মানে তো একটা মানে জ্ঞানটাকে একজনের কাছ থেকে আরেকজনের নিয়ে যাওয়া, সেই স্কিলটা কিভাবে আমরা মানে শিক্ষকদের মধ্যে দিতে পারি? প্রথম হচ্ছে যে আমাদের তো ক্রমাগত শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ইত্যাদিতে যুগের প্রয়োজনে অনেক কিছু আসছে, অনেক কিছু নতুন ঢুকছে, অনেক কিছু আমরা ফেলে দিচ্ছি, এরকম হচ্ছে। এবং শিক্ষক প্রশিক্ষণটাও চেষ্টা করা হচ্ছে যে তাদের যে পাঠ্যক্রম, যেটা মানে কারিকুলাম, যেটা টিচার ট্রেনিংয়ের, সেটার মধ্যে একটা পরিবর্তন করা হচ্ছে। কিন্তু যে বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে আসছে, আপনি শিক্ষা ব্যবস্থা জিজ্ঞেস করেছিলেন আগে, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে কোথাও আমাদের ইনস্ট্রাক্টর আছেন, তারপরে আপা যেটা বললেন ইনস্ট্রাক্টর নিজেই হয়তো তৈরি নাই এই বিষয়গুলো, যে শিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য যেটা প্রয়োজন সেটা। আর দ্বিতীয় হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগের একটা ভীষণ রকম মানে গোড়ায় গলদ আছে, যেটা হলো আমরা যখন শিক্ষকদের রিক্রুট করছি, নিয়োগ দিচ্ছি, তাকে কিন্তু সোজা ক্লাসরুমে নিয়ে ঢুকিয়ে দিচ্ছি কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া। তিনি প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে তার হ্যান্ডেল করতে হবে, সেখানে তিনি কিন্তু কোনো প্রশিক্ষণ ছাড়াই ঢুকছেন। এটা বিষয়টা হওয়া উচিত ছিল যে আগে প্রশিক্ষণ, রিক্রুটমেন্টের পরে প্রশিক্ষণ, তারপরে শ্রেণীকক্ষে দেয়া। কিন্তু এটা দেয়া এখনো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এত বেশি শিক্ষক ঘাটতি হয়ে থাকে যে রিক্রুট করার সাথে সাথেই দিয়ে দেওয়া হয়। ফলে তার যে নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে তাকে এই বাচ্চাদের, হয়তো এক একটা ক্লাসে 50-60টি বাচ্চা, আপা যেটা বলছেন আমাদের শিক্ষকদের অবস্থাটাও চিন্তা করা উচিত। তাদেরও বেতন ভাতা মর্যাদা সমাজে এখন কতটুকু আছে, তার সাথে তার প্রশিক্ষণ, তিনি ক্লাসে কতখানি ব্যবহার করতে পারেন, সেই সুযোগটা তার কতখানি আছে, সেটাও দেখার বিষয় আছে। পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যেই এখন এক ধরনের প্রয়াস আছে উন্নত করার। তো একটা গলদ যে জায়গাটাতে আছে এখনো আমাদেরও, অভিভাবকদের মধ্যেও আছে, এটা যে শ্রেণীকক্ষের ভেতরে কি ঘটছে ওটাই তো আসল, হোয়াট হ্যাপেন্স ইনসাইড দ্য ক্লাসরুম যেটা বলা হয়, সেটাই তো আসল শিক্ষা ব্যবস্থার জন্য। সেখানেই কিন্তু আমাদের দৃষ্টিটা কম নিবদ্ধ থাকে। আমাদের নিবদ্ধ থাকে পরীক্ষাটা দিচ্ছে কিনা, লেখাপড়াটা শিখছে কিনা, কোচিংটা করছে কিনা, গাইড বই পড়ছে কিনা। এই যে একটা মানে নেশাগ্রস্তের মতো ছুটছি আমরা এই সমাজে, আমাদের সন্তানদেরকে তৈরি করার ক্ষেত্রে, এই যে বিকশিত করার ক্ষেত্রে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে যে হবে না, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে কি করে যেন আমরা পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে চলে যাচ্ছি। এবং অভিভাবকদের এই যে শ্রেণী কক্ষের সঙ্গে সম্পৃক্ত থাকা, অনেক স্কুলে কিন্তু আছে যে অভিভাবকদেরকে আসলে এক্সেসও দেওয়া হয় না, সেরকম ব্যবস্থাও বলা যায় যে অনেক বড় স্কুলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই যোগাযোগটা নেই, কিন্তু এটা তো মানে
একটা শিশু যখন বেড়ে ওঠে দুইটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ, পরিবার এবং স্কুল। দুইটার মধ্যে যদি একটা সমন্বয় না থাকে তাহলে এই শিশুটা কিভাবে বেড়ে ওঠে আমরা জানি। এটা ঘটছে, এটা আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আলাপ করলে দেখবেন যে তাদেরও উত্তর আছে যে তারা এত শিশুকে সামাল দিতে গিয়ে এটা সময় করতে পারেন না। কিন্তু এটারও তো মেকানিজম আছে, প্রক্রিয়া আছে। আপনি শিক্ষক অভিভাবক ফোরাম করতে পারেন, অ্যাসোসিয়েশন করতে পারেন, যেটা বরাবর ছিল আগে, এখনো কোথাও কোথাও আছে, কিন্তু থাকলেও কখনো নিয়মিত সভা হয় না অথবা বসা হয় না। যে কোনো পরিস্থিতিতে এই যে আপা যেটা বললেন যে একটি বাচ্চা, একটি শিক্ষার্থী কিভাবে নিজেকে প্রস্তুত করছে, এবং তার মা বাবারা হোমওয়ার্ক করাচ্ছেন কিন্তু তার স্কুলে গিয়ে এটা নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ তাদের খুবই কম। শ্রেণীকক্ষের ভেতরে কি ঘটছে সেটা দেখার তো সুযোগই নেই, এমনকি গ্রামেও। এবং গ্রামে এটা আপনি মানে এটাও বিচার করা উচিত আমাদের, আমাদের প্রজন্মের এই নতুন যারা এখন লেখাপড়া শিখছে তাদের কিন্তু বেশিরভাগই 40% উপরে প্রথম প্রজন্মের শিক্ষার্থী। তাদের ঘরে কিন্তু মা বাবার লেখাপড়ার অভাব আছে, তারা ওইভাবে সুযোগটাও পায় না। কিন্তু তাদেরকে দেওয়ার মতো ওই প্রস্তুতি, যেটা বললেন যে আমি তো বলবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতির দুর্বলতা আছে, কেন শুধু সমাজের না। শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা, এটা তো মানে অনেকগুলি বিষয় আছে, কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের সুবিধা। আপনি দেখেন যে প্রত্যেকটা মানে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়, 4টি স্তরের মধ্যে কিন্তু শিক্ষকদের বেতন বৈষম্য অনেক বেশি। সেখানে তো শিক্ষকরা কিভাবে একই ধরনের, একটা মানুষ যদি ভালো না থাকে, ভেতরটা যদি তার শান্তিতে না থাকে, সে কিন্তু আরেকটা মানুষকে শান্তি দিতে পারে না। এটা একদম গোড়ার কথা। আমার নিজের ভেতরে আগে পিস থাকতে হবে, আমি তখন আরেকজনকে পিসফুল রাখার কথা ভাববো। আমার মধ্যেই অশান্ত অবস্থা, আমি কি করে আরেকজনকে একটা শান্তিময় জায়গাটা দিতে পারবো? এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যে অশান্তি এবং অস্থির একটা পরিস্থিতি চলছে, সেটা হয়তো সামগ্রিকভাবে পরিবার থেকে শুরু করে সমাজের সব জায়গাগুলিতেই আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে এই যে শান্তির একটা হাওয়া চালানো, সেই ক্ষেত্রে আর কি করণীয় আছে? আমরা নিশ্চয়ই এখান থেকে বের হয়ে আসতে চাই সবাই, কিন্তু এটা খুব কঠিনও নিশ্চয়ই। কিন্তু তবুও একটা কোথাও থেকে শুরু করতে হবে, বিশেষ করে শিশুদের জন্য যদি সেটা হয় তাহলে শুরু করার জায়গাটা কোথায়? একটা বিরতির পরে আপনার কাছে ফিরে আসবো। আজকে বাংলাদেশে যাচ্ছে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মেহতাব খানম, অসুস্থ মানুষই আসলে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে, সমাজটাকে অসুস্থ করে ফেলে। সেইখানে তাদেরকে সামগ্রিকভাবে সুস্থ করার জন্য মানে বলা যায় কালেকটিভ এফোর্ট কি? কালেকটিভ এফোর্টের মানে অনেকগুলো ধাপ আছে। আমরা শুরু করতে হবে মানে স্কুল থেকে, কারণ আমি গৃহের জায়গায় যাচ্ছি না কেন, আমার অভিভাবকদেরকে মনে হয় যেন তারা অনেক অসহায়, তারা সচেতনও নন। বেশিরভাগ অভিভাবক কিন্তু সচেতন নন, তারা কিন্তু শুধু চিন্তা করেন আমার বাচ্চাটা কিছু করে খেতে পারবে তো। সে মানুষ বলতে কিন্তু ওটাই বোঝায়। মানে আমাকে একজন বাবা বলেছিলেন যে বাবা, ছেলে বলছে যে আমাকে ভীষণ মারেন বাবা। আমি বাবাকে জিজ্ঞেস করছি আপনিও কি ছোটবেলায় মার খেয়েছেন? বাবা বলছেন আমি মার খেয়েছি মানে আমি যা মার খেয়েছি তার 100 ভাগের 1 ভাগও তো খায় না। আমি যখন আমাকে যেভাবে মারা হতো, আমার বাবা বাঁশের কঞ্চি বাঁশের গাছ থেকে নিয়ে মানে ছিঁড়ে আমাকে রক্তাক্ত করে মারতেন, কিন্তু মেরেছেন বলেই তো আমি মানুষ হয়েছি। কাজে পরিবারে যখন এ ধরনের বাবার কথা থাকে যে আমাকে মেরেছেন বলেই আমি মানুষ হয়েছি, উনি কিন্তু তার ছেলেটাকে মারবেনই, তাই না? কাজে সেখানে আমরা পরিবারের কাছ থেকে বোধহয় আমাদের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলতে হবে। আমি আগে খুব প্রত্যাশা করতাম যে পরিবারগুলোকে ঠিক করা দরকার, কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের এটা প্রাতিষ্ঠানিকভাবে ঠিক করতে হবে যে আমরা সুস্থ বিকশিত শিশু কিভাবে বাংলাদেশে আমরা তৈরি করতে পারবো। সেখানে প্রথমেই তো আমাদের আসতে হবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন, যেখানে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। যেমন আমি একটু দুটো ঘটনা বলি। আমাকে একজন অভিভাবক ফোন করলেন যে তাকে স্কুল থেকে ফোন করা হয়েছে যে তার বাচ্চা 9 বছরের বাচ্চা একটা ছোট্ট কাগজে লিখেছে ডু ইউ নো হোয়াট ইজ সেক্স, লিখে সে কাগজটা ফোল্ড করে পাস করছে। তো ওটা যখন শিক্ষক দেখলেন যে সবাই হাসাহাসি করছে, উনি তখন জিজ্ঞেস করেছেন যে কি নিয়ে হাসছো। তখন উনি চিরকুটটা দেখেছেন, দেখার পরে উনি জিজ্ঞেস করেছেন কোন বাচ্চাটা শুরু করেছিল। এবং যিনি অভিভাবক আমাকে ফোন করেছেন তিনি আমার কাছে আসেন,
ওনার বাচ্চা এটা শুরু করেছে বলে শিক্ষক রিপোর্ট করেছেন, ওনাকে স্কুলে ডেকে পাঠিয়েছেন সেটার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 9 বছরের একটা বাচ্চার যদি এই কিউরিওসিটি হয়, এটা কি অনেক মহাপাপ বা মহা অন্যায়? এটা কিন্তু শিক্ষকদেরই ম্যানেজ করা দরকার ছিল, কারণ স্কুলগুলোতে কিন্তু কোনো সাইকোলজিস্ট নেই। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় কিন্তু বলেছিলেন যে স্কুলগুলোতে সাইকোলজিস্ট নিয়োগ করবেন, কিন্তু বাংলাদেশে প্রশিক্ষিত সাইকোলজিস্ট কিন্তু নেই এত যে আমরা প্রত্যেকটা স্কুলে তাদেরকে দিতে পারবো। সেক্ষেত্রে আমার একটা প্রস্তাব ছিল, আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছেও বলেছি যে প্রতিটা স্কুলে আমরা 2 জন করে শিক্ষককে যদি বেসিক কিছু হিউম্যান স্কিলস মানে আমরা লার্নিং দিতে পারি, যে তারা অন্তত এই তাদের দৃষ্টিভঙ্গিটা অন্তত বাচ্চাদের জন্য একটু ভিন্ন হবে, তারা বিকাশের জায়গাগুলো কিছুটা শিখবেন, চাইল্ড ডেভেলপমেন্টের জায়গাগুলো তাদের এক্সপিরিয়েন্স করে শেখানো হবে। আমি একটা ট্রেনিং এর প্রস্তাব দিয়েছিলাম যে পাইলট মানে কিছুটা পাইলট ফর্মে আমরা যদি রাখি, যে ছোট ছোট কয়েকটা স্কুল থেকে 2 জন করে শিক্ষক যদি আমরা নির্বাচন করি, যে মানে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে, যেটা করা হয়েছিল অন্যান্য দেশেও, যে তারা শিশুদের প্রতি আগ্রহী হতে হবে, তারা খুবই মানে বাচ্চাদের নিয়ে তারা চিন্তা করেন এরকম মানুষ হতে হবে, এবং তারা নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনতে চান। এরকম যদি মানুষ আমরা পাই যে যারা বাচ্চাদেরকে ভালোবাসেন, এবং আরেকটা হচ্ছে বাচ্চারাও তাদেরকে ভালোবাসে, এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে শিক্ষকদের যদি নির্বাচন করা যায়। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার মনে হয় এটা খুবই একটা অপটিমিস্টিক চিন্তা ছিল আমার দিক থেকেও। শিক্ষামন্ত্রী সেটা গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে এটা তো মানে অনেক বাজেটের ব্যাপার, আমরা চিন্তা করব, কিন্তু পরে আর সেটা কিছু শুনিনি। কারণ আমরা আসলে এতগুলো সাইকোলজিস্ট দিতে পারবো না। আমরা যদি শিক্ষকদের মধ্যে থেকে কিছু খুবই মানে সহমর্মিতা আছে এরকম কিছু শিক্ষক আমরা বেছে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারতাম, তারা কিন্তু পরবর্তীতে অন্যান্য শিক্ষকদেরও ওরিয়েন্টেশন কিছুটা হলেও দিতে পারতেন, অ্যাটলিস্ট কিছুটা হেল্প। যে একটি শিশু যখন কোনো আচরণগত সমস্যায় রয়েছে, তাকে অন্তত বুঝতে পারা যে সে অথবা কেন অন্য করছে। শিক্ষকও বলতে পারে যে ওনার কাছে যাও, এবং হ্যাঁ। উনি হয়তো নিজে ম্যানেজ না করতে পারলে উনি যার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তার তার সঙ্গে কাছে যোগাযোগ, রেফার একটা করতে লিংক পারেন। তৈরি। একটা তো লিংক আপ হবে। আমরা একটু ছোট করেও কিন্তু স্টার্ট করতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। আর যেটা হয়েছে যে এই যে আমি বাচ্চাটার কথা বললাম যে ডু ইউ নো হোয়াট ইজ সেক্স, ও যখন লিখছে তখন কিন্তু এই বাচ্চাটাকে ওখানে যদি সেরকম কোনো শিক্ষক, প্রশিক্ষিত শিক্ষক থাকেন, উনি কিন্তু বুঝতে পারবেন এটার জন্য প্যারেন্টসদেরকে ডাকার দরকার নেই। এই শিশুদেরকে আমি কিন্তু কথা বলে জানতে পারবো ওদের কিউরিওসিটিটা আসছে কোত্থেকে। কারণ বাচ্চারা কিন্তু কথা জানতে চায় অনেক কিছু, এই কিউরিওসিটিটা এই বয়সে খুব ন্যাচারাল। আজকে একজন আমাকে বলছিল যে তার শিশুটি স্কুলে গিয়ে থাকতে চাচ্ছে না এবং ভীষণ কান্নাকাটি করছে, স্কুল থেকে ফোন করেছে বাচ্চাকে শিগগির নিয়ে যান, পুরো স্কুলের পরিবেশ নষ্ট করছে। এখন আমাদের যদি এই মনোভাব হয় যে এই শিশুটি স্কুলের পরিবেশ নষ্ট করছে, একটা 7 বছর 8 বছরের বাচ্চা, সে স্কুলে অ্যাডজাস্ট করতে তার সমস্যা হচ্ছে, সেটা কিন্তু অভিভাবকদের দেখার না, সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের কিন্তু খেয়াল করতে হবে। কিন্তু তারা কিন্তু জানেন না। আমি তাদেরকে দোষারোপ করছি না, কারণ সেরকম কোনো মেকানিজম তাদের কাছে নেই। রাশেদাকে যদি খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই ক্ষেত্রে আমরা জানি যে সরকারেরও অর্থের হয়তো আছে, কিন্তু এই প্রশিক্ষিত জনবল তৈরি করার ক্ষেত্রে উন্নয়ন সহযোগী বা বেসরকারি সংস্থাগুলি কোনো ধরনের ইন্টারভেনশনে যেতে পারে কিনা? এখানে একটা বিশাল বিষয় আমাদের সামনে চলে আসে। আমাদের কিন্তু বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় 84,000। আপা যেটা বললেন এটা খুবই একটা বাস্তবসম্মত প্রস্তাবনা, কিন্তু এই 84,000 বিদ্যালয়ের মধ্যে গড়ে, আমি ঢাকা শহরের কথা বাদ দিই, মহানগরীর কথা বাদ দিই, গড়ে 4 থেকে 5 জন শিক্ষক থাকেন 5টা ক্লাসরুমের জন্য। কারণ কেউ না কেউ ছুটিতে, কেউ না কেউ ট্রেনিংয়ে, ফলে আমাদের ওই শিক্ষকদের এই যে 2 জন করে আমরা দেব, সেখানেই কিন্তু শুরুতেই সীমাবদ্ধতা। সেই কারণে বাজেটের স্বল্পতার জন্য না, বাজেটের স্বল্পতা এবং সিস্টেমের মধ্যেই কিন্তু আমাদের 5টা ক্লাসরুমের জন্য 5 জন শিক্ষক, কিন্তু কেউ না কেউ ছুটিতে থাকেন। বছরে গড়ে 4 থেকে 5,000 শিক্ষক কিন্তু অবসরও নেন, সেগুলো পূরণ করতে করতে অনেক সময় চলে যায় প্রক্রিয়া। ফলে এই পুরো ব্যবস্থাপনাটার মধ্যেই আসলে গলদ রয়ে না, সম্পদের সীমাবদ্ধতা আমাদের দেশের বাজেট। চৌধুরী, আমারও সময়ের সীমাবদ্ধতা চলে এসেছে। মেহতাব খানম, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার একই সময়ে। শুভরাত্রি।